শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক সরাসরি জিজ্ঞাসা ভিত্তিক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনের আজকের পর্বে। সৌজন্যে রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমরা এরকম একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটি সম্পর্কে আপনারা অনেকেই অবগত, আবার অনেকেই জানেন না। আজ আমরা অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি চোখের স্ট্রোক। আপনার প্রশ্ন ও মতামত জানান 0241010469 এই নম্বরে। চোখের স্ট্রোক নিয়ে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশেষজ্ঞ একজন চিকিৎসককে। আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন ডাক্তার মাসুদ হাশমি, রেটিনা ও ফ্যাকো সার্জন, পরিচালক ও কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল লিমিটেড, মালিবাগ। স্যার, আপনাকে আমাদের এটিএন নিউজের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, আর এটিএন নিউজ কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমরা আজকে চোখের স্ট্রোক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা চোখের স্ট্রোক বিষয়ে আসছি, তার আগে জেনে নিতে চাইব যে স্ট্রোক এই সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে স্ট্রোক বলতে আসলে আমরা কি বুঝি। ধন্যবাদ। স্ট্রোক হচ্ছে যে রক্তনালী বন্ধ হয়ে যাওয়া অথবা রক্তনালীর মধ্যে যে রক্তের চাপ, প্রেশার, এই চাপে রক্তনালী ছিঁড়ে যাওয়া। তাহলে এক কথা আমরা বলতে পারি রক্তনালী বন্ধ হয়ে যাওয়া অথবা রক্তনালী ছিঁড়ে যাওয়াকেই স্ট্রোক বলে। আচ্ছা আচ্ছা, এই যে রক্তনালী বন্ধ হয়ে যাওয়া বা রক্তনালী ছিঁড়ে যাওয়া, এই বিষয়টি আসলে দেহের কোন কোন অংশে আসলে সংঘটিত হয়ে থাকে? অবশ্যই রক্তনালীর যেহেতু ঘটনা, শরীরের যে যে অঙ্গের মধ্যে, যে যে অর্গানের মধ্যে রক্তনালী বেশি থাকে সেখানে স্ট্রোক বেশি হয়। যেমন ব্রেনে রক্তনালী বেশি থাকে, হার্টে রক্তনালী বেশি থাকে, তারপর চোখে রক্তনালী বেশি থাকে। এই জন্য স্ট্রোক এই অঙ্গগুলোতেই বেশি হয়। আচ্ছা আচ্ছা, আমরা যেরকমটা শুনে এসেছি যে ব্রেনে স্ট্রোক হয় বা আপনি যেরকমটা বললেন, কিন্তু চোখের স্ট্রোক এই বিষয়টি আসলে অনেকের কাছেই নতুন। আপনারা কি আসলে এটিকে চোখের স্ট্রোক হিসেবেই আসলে নামকরণ করে থাকেন কিনা? ধন্যবাদ একটা সুন্দর জিনিস উপস্থাপনের জন্য। আসলে স্ট্রোক ব্রেনের ক্ষেত্রে সবাই বলে যে উনি ব্রেন স্ট্রোক করেছেন, কিন্তু হার্টের ক্ষেত্রে কিন্তু কেউ বলে না যে হার্ট স্ট্রোক করেছে। হার্টের ক্ষেত্রে সবাই বলে ওনার হার্ট অ্যাটাক হয়েছে। আবার চোখের ক্ষেত্রেও কিন্তু আমরা আসলে বলি না যে চোখে স্ট্রোক করেছে, কিন্তু জাস্ট শাব্দিক অর্থে রোগীদেরকে বোঝানোর জন্য অথবা আমাদের দর্শকদেরকে বোঝানোর জন্য যে ঘটনা একই। রক্তনালী হার্টেও ছিঁড়ে যেতে পারে, রক্তনালী ব্রেনেও ছিঁড়ে যেতে পারে, রক্তনালী চোখের মধ্যে ছিঁড়ে যেতে পারে। ঘটনা তিনটা একই, শুধু নামের ভিন্নতা। চোখের ক্ষেত্রে আমরা বলি, এক্ষেত্রে আমরা বলি রেটিনাল আর্টারি অক্লুশন অথবা আমরা বলি রেটিনাল ভেইন অক্লুশন। কিন্তু এখন যদি আমি বলি আপনার চোখে রেটিনাল আর্টারি অক্লুশন হয়েছে, রোগী তো কিছুই বুঝবে না। আপনার চোখে রেটিনাল ভেইন অক্লুশন হয়েছে, রোগী বলবে আমি তো কিছুই বুঝলাম না। কিন্তু যখনই আমরা বলি আপনার চোখে কিন্তু স্ট্রোক করেছে, তখনই চিন্তা করি হ্যাঁ আমার মার তো স্ট্রোক হয়েছিল, আমার বাবার স্ট্রোক হয়েছিল। তখন আমাদের বোঝাতে সহজ হয় যে ব্রেন স্ট্রোক করলে যখন সেই ব্রেন স্ট্রোকের পরে অনেকে মারা যায়, হার্ট অ্যাটাকের পর অনেকে মারা যায়, যারা জীবিত থাকেন অনেকে হয়তো প্যারালাইসিসও হন, অনেক অঙ্গহানি হয়। ওরকম চোখেও যে যদি স্ট্রোক করে এই রেটিনাল ভেইন অক্লুশন হয় অথবা রেটিনাল আর্টারি অক্লুশন হয়, তখনই কিন্তু তার অনেক রকমের সমস্যা হতে পারে। মূলত এটা বোঝানোর জন্য আমরা এই শব্দটা শাব্দিকভাবে ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, স্যার আমাদের একজন দর্শক আছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম, আমার নাম রেজাউল ইসলাম। জি। রাত্রে ঘুমানোর পরে সকালবেলা ঘুম থেকে উঠলে আমার দোনো চোখেই প্রায় সময় লাল থাকে, তবে বাম চোখটা বেশি সময় লাল দেখা যায়, এবং দোনো চোখ যদি লাল থাকে তো বাম চোখটা তুলনামূলকভাবে বেশি লাল থাকে। এটা কারণ বা কোনো সমস্যা? ধন্যবাদ। এটা ভাই খুবই সাধারণ একটা জিনিস। আমরা আলোচনা করছি চোখের স্ট্রোক, যেখান থেকে একটা মানুষ অন্ধ হয়ে যেতে পারে, তাৎক্ষণিক অন্ধ হয়ে যেতে পারে। যদি সে 6 ঘন্টার মধ্যে 4 ঘন্টার মধ্যে না আসে, সে অন্ধ হয়ে যেতে পারে। আমরা একটা কঠিন জিনিস নিয়ে আলোচনা করছি। সেই হিসাবে আপনি যেটা বললেন চোখ একটু লাল হয়ে যায়, হতে পারে। যদি ঘুমের কম বেশি হয় তার হতে পারে। যদি চোখে একটু চুলকায় লাল হতে পারে, অ্যালার্জির কারণে হতে পারে, সিম্পল কনজাংটিভাইটিসের কারণে হতে পারে। এটা আমাদের দৃষ্টিকোণ থেকে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। যদি আপনি চান একটা অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করতে পারেন, অ্যান্টি অ্যালার্জিক একটা ড্রপ ব্যবহার করতে পারেন, অথবা নাফাজলিন গ্রুপের কিছু ড্রপ পাওয়া যায়, এগুলো চোখে দিলে এই লালটা কেটে যায়। কাজেই আমার পরামর্শ হচ্ছে এটা খুবই সাধারণ একটা ব্যাপার।
আপনার চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা স্যার, আমরা চোখের স্ট্রোক সেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আসলে চোখের স্ট্রোক যে এই যে হচ্ছে, রক্তনালী ছিঁড়ে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া চোখের ক্ষেত্রে, সেটি আসলে কেন হয় মূলত? এটা তো আমাদের চোখে দুটো কারণ হতে পারে। যদি আর্টারি বা ধমনির কারণে হয়, আর এটা হতে পারে ভেইনের কারণে হতে পারে। রোগ হিসাবে যদি আমরা ধরি, তাহলে যাদের ব্লাড প্রেশার বেশি থাকে তাদের হয়, যদি ডায়াবেটিস থাকে তাদের হয়, যদি কারো চোখের প্রেশার বেশি থাকে সেই ক্ষেত্রে হয়। তো এখন ডায়াবেটিস, ব্লাড প্রেশার কেন এদের হয়? কারণ হচ্ছে যে উচ্চ রক্তচাপ। এটা তো সাধারণত যাদের বেশি বয়স হয়, যখন 50-60 আমরা এগুলো ধরি, যে তখন তাদের আস্তে আস্তে রক্তের যে নালী, এই নালীরগুলো শক্ত হয়ে যায় এবং সরু হয়ে যায়। তো যখনই সরু হয়ে যায় তখন চাপটা বেড়ে যায়। আবার এই সরু হওয়ার কারণে ডায়াবেটিস হলে একই ঘটনা হয়, যে রক্তনালীগুলো সরু হয়ে যায়। সরু হওয়ার কারণে ঠিকমতো সে নিউট্রিশন পৌঁছাতে পারছে না। তো এই সমস্ত কারণেই মূলত শক্ত হয়ে যাচ্ছে, রক্তের প্রবাহটা ঠিকমতো হচ্ছে না, ডায়াবেটিসের ঠিকমতো নিউট্রিশন পাচ্ছে না। তখন এই রক্তনালীগুলো আস্তে ছিঁড়ে যাচ্ছে বা স্ট্যাসিস হচ্ছে বা ওগুলো ব্লক হয়ে যাচ্ছে। হয়ে গেলে তখন এই আর্টারি অক্লুশন হয়ে যাচ্ছে অথবা ভেইন অক্লুশন হয়ে যাচ্ছে। এখন যদি আমরা বলি আর্টারি অক্লুশন, এটা হচ্ছে খুবই মারাত্মক। এইটা সাধারণত যাদের ভালভুলার হার্ট ডিজিজ, আমরা জানি হার্টের যে ভালভ থাকে সেই ভালভগুলোতে প্রবলেম হয়, হলে সেখান থেকে এমবোলা, একটা বাতাস, সেটা আস্তে চলে রক্তনালীর ভিতর দিয়ে গিয়ে চোখের যে সেন্ট্রাল রেটিনাল আর্টারি যেটা বলে সেটাকে বন্ধ করে দিতে পারে। তো যখনই বন্ধ করে দিবে, তো বন্ধ করে দিলে সে তখন আর কিছু দেখে না। আবার যদি আমরা ভেইনের কথা চিন্তা করি, সেখানে এমবোলাস না, সেখানে দেখা যায় যে আর্টারি আর ভেইন দুইটা পাশাপাশি থাকে। তো যখন আর্টারির প্রেশারটা বেড়ে যায়, সে তাৎক্ষণিকভাবে ভেইনের উপর একটা চাপ দেয়। তো দিলে সেটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে তার পরবর্তী অংশটা রক্তক্ষরণ হয়ে যায়, তারপরে রক্তনালীগুলো বিভিন্ন কিছু হয়ে যায়, হয়ে তখন এই রোগগুলো সাধারণত হয়। আচ্ছা আচ্ছা। যেমন আমরা একটা ছবি আমরা দেখব, 1 নাম্বার ছবিটা আমরা দেখি। জি, আমরা 1 নম্বর ছবিটি দেখতে পাচ্ছি। এই ছবিটা একদম নর্মাল, এখানে কিন্তু রক্তনালীগুলো সুন্দর দেয়া আছে, কোনো সমস্যা নাই। আমরা এখন সাধারণ নর্মালটা কেন দেখে নিলাম, যে 2 নাম্বারটা আমরা দেখব। 2 নাম্বার ছবিটা আমরা দেখব এখন। জি, এই ছবিতে দেখা যাচ্ছে যে পুরো রেটিনা রক্ত দিয়ে ভরে গেছে। এখানে রক্তনালীগুলো অনেক প্রশস্ত হয়ে গেছে, যেগুলো আমরা আমাদের ভাষায় বলি ডাইলেটেড টর্সুয়াস। এখানে রক্তক্ষরণগুলো এমনভাবে হয়েছে, ডট হেমোরেজ, ব্লড হেমোরেজ, আবার আগুনের শিখার মতো যেগুলো বলে ফ্লেম শেপড হেমোরেজ, এরকম হয়ে গেছে। এই যে একটা রেটিনা, এটাকে বলা হয় ব্লাড অ্যান্ড থান্ডার ফান্ডাস। একসময় আমার কার্টুন দেখতাম বাচ্চারা, থান্ডার ক্যাটস। তো এত একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করে, এটাকে বলে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন। মানে এখানে সেন্ট্রাল রেটিনাল ভেইন বন্ধ হয়ে যাওয়ার কারণে পুরো রেটিনাটাই আটকে গেছে। আমরা পরবর্তী ছবিটা দেখব, যে যেখানে আমরা দেখব হচ্ছে যে অর্ধেক রেটিনা ব্লক হয়ে গেছে, সেখানে একটা ভেইনের একটা শাখা, এই জন্য এটাকে আমরা বলি ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন। এটাতে পুরো রেটিনা এখানে অ্যাফেক্টেড হয়নি। আর আমরা 5 নাম্বার ছবিটা দেখব। 5 নাম্বার ছবি, এখানে আমরা যেটা দেখব যে এটা আর্টারি ব্লক হয়ে গেছে। যখন আর্টারি ব্লক হয়ে যায়, তখন রেটিনাটা হয়ে যায় একদম ক্লাউডি, ঘোলা। আমরা একটা পিঙ্কিশ অ্যাপিয়ারেন্স পাই, এখানে কিন্তু সেই পিঙ্কিশ অ্যাপিয়ারেন্সটা নাই, একটা ক্লাউডি হয়ে যায়। আর যখন এটা ক্লাউডি হয়ে যায়, এর ভিতরে সেন্ট্রাল যে অংশটা, ওটাকে বলে ম্যাকুলা। ম্যাকুলাতে যে রক্তনালীগুলো থাকে, তখন এত প্রমিনেন্ট হয় যে ওটাকে আমরা তখন চেরি রেড স্পট, লাল একটা স্পটের মতো দেখা যায়। তো এই সমস্ত লক্ষণগুলো নিয়ে রোগীরা আমাদের কাছে আসে, সেটা সেন্ট্রাল রেটিনাল আর্টারি হোক আর ভেইন অক্লুশন হোক। যখন আমাদের কাছে আসে, আমরা এগুলো দেখে ডায়াগনোসিস করি এবং পরবর্তী আমরা পদক্ষেপ নিয়ে থাকি। আচ্ছা স্যার, আপনি দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে আসলে দৃষ্টিপাত করেছেন, সেটি হচ্ছে ডায়াবেটিস মেলিটাস এবং হাইপারটেনশন। সেক্ষেত্রে আসলে চোখের স্ট্রোক হতে পারে। ব্যক্তিগত একটু কৌতূহল থেকে জানতে চাচ্ছি যে মোবাইল আসক্তি বা মোবাইল ডিভাইসের প্রতি আমাদের স্ক্রিন টাইম যেটা অনেক বেশি হয়ে থাকে ইদানিং, সেক্ষেত্রে কি চোখের স্ট্রোকের কোনো সম্ভাবনা থাকে কিনা? না, স্ক্রিন টাইম যদি কারো বেশি হয়, সেই ক্ষেত্রে তার চোখের পাওয়ারের সাথে সম্পর্ক। এই ক্ষেত্রে ভাস্কুলারের সাথে সম্পর্ক, রক্তনালীর সাথে সম্পর্ক বা রেটিনার সাথে ওরকম সম্পর্ক নেই। যেমন কারো হয়তো মায়োপিয়া,
চোখটা একটু লম্বাটে, তার মাইনাস পাওয়ার লাগে। জি এখন তার পাওয়ার হয়তো -0.5 বা -1। এখন যদি তার স্ক্রিন টাইম বেশি হয়, বেশিরভাগ সময় সে মোবাইলে থাকে বা সে ল্যাপটপ বা কম্পিউটারে বেশিরভাগ সময় থাকে, তো তখন কি হবে, এরই প্রভাবে আস্তে 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 চোখের শেপটা একটু বড় হয়ে যায়, লম্বা হয়ে যায়। ছিল মায়োপিক, আরও বেশি মায়োপিক। এগুলোকে আমরা বলি প্রোগ্রেসিভ মায়োপিয়া, মানে আস্তে 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 বাড়তে থাকে এই প্রভাবে। এই জন্য আমরা এই সমস্ত রোগীদেরকে বলি যে আপনারা অবশ্যই, যেহেতু মোবাইলে কথা বলতে হবে, আপনি বাটন ফোন ব্যবহার করেন, স্মার্টফোন ব্যবহার করবেন না। বাচ্চাদের হলে আমরা বলি যে অনেকে এখন বলে আমার ক্লাস করতে হয়, তো বাচ্চারা আসলে অনলাইনে ক্লাসের চেয়ে বেশি তারা গেমস এগুলো বেশি দেখে। আমরা গার্জেনদেরকে বলি যতটুকু পারেন এদেরকে একটু মোবাইল আসক্তি থেকে কমান। আমি ছোট্ট একটু অভিজ্ঞতার কথা বলি। আমার কাছে একটা মেয়ে এসেছিল, ওর পাওয়ার লাগতো 0.75 আর এখন পাওয়ার লাগে 8। তো 0.75 থেকে এই কয়েক বছরে বেড়ে এখন 8 লাগে। তো আসলে স্ক্রিন টাইমের জন্য পাওয়ারের সমস্যা হয়, স্ক্রিন টাইমের জন্য সরাসরি স্ট্রোক বা সিআরভিও বিআরভিও এগুলো সাধারণত হয় না। স্যার, আমরা একটি ফোন কল নিয়ে নিচ্ছি, একজন দর্শক যুক্ত আছেন আমাদের সাথে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। জি ওয়ালাইকুম আসসালাম, আমার নাম হাবিব, আমি মাগুরা থেকে বলছিলাম। জি জি আমার বয়স 50+। আমার ইদানিং একটু ক্লান্ত থাকলে চোখে একটু ব্যথা করে। এখন এটা আসলে কোনো সমস্যা কিনা, কোনো স্ট্রোকের কোনো লক্ষণ আছে কিনা, একটু স্যার যদি বিস্তারিত বলতেন। জি দর্শক সাথে ধন্যবাদ। আপনি বয়স 52 বলেছেন। যদি এর সাথে আপনার ডায়াবেটিস থাকে, যদি আপনার ব্লাড প্রেশার থাকে, তাহলে কিন্তু আপনার স্ট্রোকের একটা সম্ভাবনা থেকে যায়। আপনি সেই ক্ষেত্রে ডায়াবেটিস ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখবেন। আর যদি আপনার ডায়াবেটিস ব্লাড প্রেশার না থাকে, তাহলে আপনি মনে করবেন যে 50+ মানে আপনার দূরের কাছের জন্য পাওয়ার লাগতে পারে, চশমা লাগতে পারে। আপনি যদি চশমা ব্যবহার না করেন, তাহলে আপনার সবসময় একটা ক্লান্তি লাগবে, অস্বস্তি লাগবে, কাজ করে আরাম পাবেন না, দূরের জিনিস ঝাপসা দেখবেন, কাছের জিনিসও ঝাপসা দেখবেন। এই জন্য আপনাকে আমি পরামর্শ দিব যে আপনি আপনার চোখের পাওয়ারটা চেক করেন এবং লাগলে আপনি চশমা ব্যবহার করেন। আশা করি ইনশাআল্লাহ আপনার চোখ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, উনি যেরকমটি বলছিলেন যে ওনার ক্লান্ত লাগে, আর কি কি আসলে লক্ষণ বা উপসর্গ আসলে থাকতে পারে চোখের স্ট্রোকের? একজন সাধারণ রোগী আসলে কিভাবে বুঝবে যে সে চোখের স্ট্রোকের দিকে যাচ্ছে? ধন্যবাদ। রোগী প্রথমেই আমাদের এসে বলবে যে আমি ভালো দেখতাম, হঠাৎ করে আমি ভালো দেখি না। জি, তার কারণ যখন একজন মানুষ, সুস্থ মানুষ রাত্রে ঘুমায় ভালো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে সে কিছুই দেখে না একটা চোখে, অথবা সে সকালে ভালো দেখতো, হঠাৎ করে দেখে সে কিছুই দেখে না, তখন কিন্তু সে খুবই টেন্স হয়ে যায়, ওয়ারিড হয়ে যায় যে আমার কি হলো, আমি কিছুই দেখি না। এই জন্য এই রোগীগুলো কিন্তু দ্রুত আমাদের কাছে আসে। তো আমাদের কাছে আসে রোগী একটাই কমপ্লেইন যে আমি চোখে খুব কম দেখি। আমরা তখন তাকে জিজ্ঞেস করি আপনার কি প্রেশার আছে, আপনার ডায়াবেটিস আছে, তারপর আমরা বয়সটাও খেয়াল করি। যদি দেখি বয়স 40, 50, 60 আমাদের মাথার দিকে থাকে, ওগুলো হতে পারে, তখন আমরা তার পিপিলটা ডাইলেট করি, চোখের মনি বড় করা অনেকে বলে, ঔষধ দিয়ে একটু বড় করে আমরা ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপি করি, করে চোখের ভিতরটা আমরা চেক করি যে ভিতরে কি। যখন আমরা এই যে আমি ছবিগুলো দেখালাম একটু আগে, এই ছবিগুলো দেখেই তখন আমি নিশ্চিত হয়ে যাই। এখন ভয়ঙ্কর হচ্ছে সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন, যেটা আমি একটু আগে বলেছি, যে সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন যদি হয় আর এই পেশেন্ট যদি 6 ঘন্টার মধ্যে আসে আর ট্রিটমেন্ট নেই, তাহলে চোখটা ভালো হবে। আর যদি 6 ঘন্টার মধ্যে না আসে, তাহলে তার চোখটা সারা জীবনের মতো অন্ধ হয়ে যাবে। তো আমি প্রায় 24 বছর চোখের প্র্যাকটিস করছি। এ যাবৎকালে একজন মাত্র লেডি পেশেন্টকে পেয়েছি যিনি সকালবেলা হঠাৎ করে অফিসে যাবেন, তো চোখে দেখেন না, তো চিন্তা করে আমি কিচ্ছু দেখি না, আমাদের কাছে আসলেন, আমি পরীক্ষা করে দেখলাম ওনার সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন। সাথে সাথে আমরা সেটা কি করি, প্যারাসেন্টেসিস করি, চোখের প্রেশার কমিয়ে দিই, ম্যাসেজ করি, ইত্যাদি ইত্যাদি করে দেওয়ার পর আমি দেখলাম সেই লেডি তার ভিশনটা ফিরে আসলো। এছাড়া যত সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন দেখেছি, একজনের দৃষ্টি ফিরে নেই, কারণ কেউই 6 ঘন্টার মধ্যে আসে না, হয় দিন শেষে আসে, না হয় পরের দিন আসে, অথবা চিন্তা করে কি হলো। আর যদি সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন হয়, সেই ক্ষেত্রে রোগীরা বলে আমি কম দেখি, তখন আমরা দেখে ডায়াগনোসিস করি, তাকে আমরা পরীক্ষা নিরীক্ষাগুলো দেই, দিয়ে আমরা ডায়াগনোসিস করে ফেলি যে তার কোনটা হলো, এবং অ্যাকর্ডিং আমরা ট্রিটমেন্ট করে থাকি সাধারণত। আচ্ছা আচ্ছা, এই যে স্যার আপনারা চিকিৎসা দিয়ে থাকেন, সেই চিকিৎসা পদ্ধতিগুলো সম্পর্কে আসলে বিস্তারিত জানতে চাইবো এবার।
সেটা হচ্ছে যেমন সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন যদি আমি বলি, এটা সবচেয়ে বেশি আসে। এটা আর্টারি অক্লুশন খুব রেয়ার, এত বেশি না। তো ভেইন অক্লুশন যখনই আসে তখন আমরা তাদেরকে কিছু পরীক্ষা করি। এখন আমরা তার একটা ছবি উঠাই, যেটাকে বলে কালার ফান্ডাস ফটোগ্রাফ, ওসিটি। হ্যাঁ, একটা পরীক্ষা আছে যেটা দিয়ে চোখের আমরা ওই ছবিগুলো উঠাই, যেটা আমরা দেখিয়েছি। একটা ছবি আমরা দেখব এখন, যে এই ছবিটাতে আমরা চোখের যে পানি জমা সেটা আমরা দেখব। একটু 4 নম্বর ছবিটা আমরা এখন দেখব। এই ছবিতে দেখানো হয়েছে যে চোখের ভিতরে যে সেন্টার, যে ম্যাকুলা, এখানে পানি জমা হয়। মূলত পানি জমা হওয়ার কারণে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন রোগীরা কম দেখে। তো যখন পানি জমা হয়, এখন আমাদের ফার্স্ট হেডেক থাকে, যে তাকে আমরা কিছু পরামর্শ দিই যে আপনি আপনার প্রেশারটা কমান। এই যেখানে দেখা যাচ্ছে যে অনেক ফ্লুইড, ওই জায়গাটা কিন্তু ফ্ল্যাট ছিল, কিন্তু সেন্ট্রাল রেটিনাল ভেইন বা ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন হওয়ার কারণে ওখানে পানি জমা হয়ে আছে। তো এখন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এগুলো তো তার কমাবে, বা অন্য যে সমস্ত ডিজিজ আছে সেগুলো কমাবে। আমরা চোখের ভিতরে দৃষ্টি ফেরানোর জন্য কি করব? এই পানি কমানোর জন্য একটাই প্রসিডিউর, এখন আমরা একজন ইনজেকশন দিয়ে থাকি। আমাদের দেশে বেশ কয়েকজন ইনজেকশন পাওয়া যায়, র্যানিভিজুমাব বলে, বিভাসিজুমাব বলে। এগুলো 10,000, 20,000, 30,000 বিভিন্ন প্রাইসে। এমনকি ইউরোপ আমেরিকাতে যে সমস্ত ইনজেকশন প্র্যাকটিসে আমাদের সেগুলো পাওয়া যায়। সরকারি হসপিটালগুলোতেও পাওয়া যায়, আমাদের প্রাইভেটেও পাওয়া যায়। এই ইনজেকশনগুলো আমরা সাধারণত প্রতি মাসে একটা করে দিই। তো দেখা যায় কয়েকটা ইনজেকশন দিলে পানিটা কমে যায়। তো পানি কমে গেলে তখন রোগীর দৃষ্টি ভালো হয়ে যায়। এরপরে তখন তাকে আমরা ফলো আপে রাখি, যে আপনি 3 মাস পরে আসবেন। যখন 3 মাস পরে আসলে আবার আমরা একটা ফলো আপ করি। তো ওই সময় আমরা তাকে আমরা এফএফই, ফান্ডাস ফ্লোরোসেন্ট এনজিওগ্রাম, যেমন হার্টে আমরা অনেক সময় যাদেরই হার্ট অ্যাটাক হয় বা বুক ব্যথা করে, চেস্ট পেইন, তাদের কিন্তু আমরা অ্যাঞ্জিওগ্রাম করা হয়। এখানে আমরা অ্যাঞ্জিওগ্রাম করি, করে আমরা দেখি যে রেটিনাতে কোনো লিকেজ আছে কিনা, কোনো নতুন রক্তনালী হলো কিনা। যদি সেগুলো হয়, তখন আমরা সেই জায়গাগুলোতে সুন্দর করে লেজার করে দিই। লেজার করে দিলে এই নতুন নতুন রক্তনালীগুলো মরে যাবে, ফার্দার তাকে আর কোনো ডিস্টার্ব করবে না। আর যদি এটা আমরা না করি, এটা তাকে পরবর্তীতে আবার ডিস্টার্ব করবে। এই নতুন রক্তনালীগুলো ছিঁড়ে যাবে এবং তার চোখের মধ্যে রক্তক্ষরণ হবে। আমরা 10 নম্বর ছবিটা একটু দেখি, যে আমরা যে লেজার করি, এই বার্নগুলো চোখের মধ্যে যায়, গিয়ে একটা 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 বার্ন চোখের মধ্যে পড়বে। তো পড়লে এগুলো কী করবে? রক্তনালীগুলো মেরে ফেলবে। আমরা মেডিকেলের ভাষায় বলি যে রেটিনাতে ইসকেমিক চেঞ্জ হয়, ওখানে নিউট্রিশন পায় না। ইসকেমিক চেঞ্জ যখন হবে, তখন নতুন রক্তনালী হবে, সেই রক্তনালী তো কোনো কাজ করতেই পারবে না, ওইটা ফেটে গিয়ে তারপর রক্তক্ষরণ হবে। আমরা রক্তক্ষরণের একটা ছবি দেখি, যেটা হচ্ছে 8 নম্বর ছবি, রক্তক্ষরণের ছবি। যে সে হয়তো লেজার করে নাই, রক্তক্ষরণ নিয়ে এসছে, তখন তো আর সে প্রথমে কিন্তু ভালো হয়ে গিয়েছিল ইনজেকশন দেওয়ার পরে, কিন্তু এই রোগী হয়তো আর ফলো আপ আমাদেরকে করে নাই, এসছে 6 মাস, 1 বছর, 2 বছর পরে। তখন অনেক রোগীকে আমরা এরকম রক্তক্ষরণ দেখা যাচ্ছে, চোখের মধ্যে রক্ত দিয়ে ভরা, এই অবস্থায় রোগীরা আসে। আবার হয়তো যখন রক্তক্ষরণ আসে, তখন তো রোগী বলে, স্যার আমি তো ভুলে গিয়েছিলাম যে 3 মাস 6 মাস পর পর ফলো আপ করতে হয়, আমরা কখনো আসি নাই, অনেক দূরে থাকি ইত্যাদি, অথবা গরিব মানুষ আসতে পারি নাই। তখন এগুলোকে আমরা অপারেশন করে দিই, যেটাকে বলে ভিট্রেক্টমি। আমরা একটা ছবিতে দেখবো ইনশাল্লাহ ভিট্রেক্টমি, 9 নম্বর ছবিতে আমরা ভিট্রেক্টমিটা আমরা দেখে নিই। যে ভিট্রেক্টমি হচ্ছে যে রক্তক্ষরণ হয়েছে। এখন আমরা তো বললাম যে গোল্ডেন স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হচ্ছে লেজার। যখন আমরা লেজার করে দিব, রক্তনালীগুলো মরে যাবে, ফার্দার রক্তক্ষরণ হবে না। কিন্তু এখন রক্তক্ষরণ নিয়ে এসছে, এখন আমি লেজার কিভাবে করব? তখন আমরা এটা একটা ল্যাপারোস্কোপিক প্রসিডিউর, জাস্ট নিডলের মতো আমরা 3টা জিনিস চোখের মধ্যে ঢুকাই। একটা হচ্ছে লাইট প্রুফ আলো, আর একটা হলো কাটার, আর একটা ইনফিউশন, যেটাতে আমরা পানি দিয়ে চোখটাকে ফুলিয়ে রাখি। তো তারপরে চোখের ভিতরে সব রক্তগুলো আমরা বের করে নিয়ে এসে, এই ছবিতে দেখানো হয়েছে, রক্তগুলো সব বের করে নিয়ে এসে আবার আমরা সুন্দর করে লেজার করে দিলে আবার তখন চোখটা ভালো হয়ে যায়। এইভাবে আমরা ইনজেকশন দিয়ে, আমরা লেজার করে, আমরা অপারেশন করে এই সমস্ত স্ট্রোকের রোগীদের সাধারণত ভালো করে থাকি। জি স্যার, আমরা একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একদম ছোট্ট করে জানতে চাইবো, আসলে জানার তো আসলে শেষ নেই, অনেক কিছু জানার ছিল আপনার কাছ থেকে, তারপরও ছোট্ট করে একটু জানতে চাইবো, এই যে চোখের স্ট্রোক হচ্ছে, আপনি এত সুন্দর করে আমাদেরকে বিস্তারিতভাবে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানালেন, কিন্তু সেটি না হওয়ার জন্য কি কি প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই প্রসঙ্গে জানবো। অবশ্যই আমি যেটা বলবো, যে যাদের বয়স বেশি তাদের তো সবার রুটিন একটা চেক আপ করা উচিত। 40, 50, 60, 70 যাদের, যে যদি ব্লাড প্রেশার থাকে অবশ্যই প্রেশারটা কন্ট্রোল করবে। যদি তাদের ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস স্ট্রিক্টলি কন্ট্রোল করবে। খাওয়ার আগে, খাওয়ার পরে কত থাকে কন্ট্রোল করবে।
এরা অবশ্যই হাঁটাহাঁটি করার একটা অভ্যাস করবে। আমরা দেখেছি অভিজ্ঞতায় যে পেশেন্টগুলোর সাথে হাঁটাহাঁটি করে এদের রেটিনোপ্যাথি এই জিনিসগুলো কম ডেভেলপ করে, স্ট্রোক এগুলো কম হয়। কিন্তু যারা একটু হাঁটাহাঁটি কম করে, ওবেজ হয়ে যায়, মোটা হয়ে যায়, এদের এই প্রবলেমগুলো কিন্তু বেশি হয়। এই জন্য আমি অবশ্যই বলি যে বাংলাদেশে মূল কারণ এই দুইটা, ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস। কাজে যাদের এই দুইটা থাকবে অবশ্যই আমি দর্শকদেরকে বলবো যে আপনারা এই দুটো কন্ট্রোল করবেন। এছাড়া যে কারণগুলো, যে তার চোখের প্রেশার বেশি, এটা তো রোগী বুঝতে পারে না, এটা হচ্ছে তুষার আগুনের মতো, উপরে বোঝা যায় না, নিচে পুড়ে শেষ। এই সমস্ত রোগীরা যখন আমাদের কাছে চেক আপ করতে আসে তখন আমরা তাদের ডায়াগনোসিস করে দিই। এই জন্য নিয়মিত যদি 20-40 বছর হয় তাদের কিন্তু ডায়াবেটিস ব্লাড প্রেশার নেই, কিন্তু তার ভ্যাসকুলাইটিস থাকে। কাজে আমাদের কাছে আসলে তখন আমরা এগুলো ডায়াগনোসিস করে দিই। এই জন্য আমি আহ্বান করব, বয়স 20 হোক, 30 হোক, আর 40-50 হোক, মাঝে মাঝে ভালো চোখের ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আপনার মাধ্যমে আমরা চোখের স্ট্রোক সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজের সমস্ত কর্মকর্তা এবং যারা আছেন সবাইকে বাংলাদেশ আই হসপিটালের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। জি দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে চোখের স্ট্রোক সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন, আর আপনারা উত্তর জানলেই আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।